হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাব। এ সম্পর্কে বিস্তারিত আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে বোর্ডে কি লেখা আছে একবার আমরা দেখে নেব। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার সিসি 12, এখানে প্রশ্ন হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাব। 5 নম্বরের টিকা প্রশ্ন। তা কৃষির বাণিজ্যিকীকরণ কখন হচ্ছে না, কৃষিজাত পণ্য, সেই পণ্য যখন বাণিজ্য করা হচ্ছে, অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে আদান প্রদান লেনদেন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে বাণিজ্যিকীকরণ। এটার ফলে প্রভাবটা কি পড়ছে, বাংলার গ্রামীণ সমাজের উপরে এর প্রভাব কি পড়ছে, এটাই প্রশ্ন। এখানে কিন্তু কৃষির বাণিজ্যিকীকরণ কাকে বলে সেটা জানতে চেয়েছে যে এই বাণিজ্যিকীকরণের ফলে কি প্রভাব পড়ছে গ্রাম বাংলায়, সেই বিষয়টা। তা দেখো, এই প্রসঙ্গে যাওয়ার আগে জানতে হবে যে কৃষির বাণিজ্যিকীকরণ কাকে বলে। তো ইংরেজরা এদেশে আসার পর তাদের হাত ধরে এদেশে কৃষির বাণিজ্যিকীকরণ ঘটে, অর্থাৎ যে খাদ্যশস্য আগে উৎপাদিত হতো জমিগুলিতে, যেমন ধান, গম বা অন্যান্য আরো অনেক খাদ্যশস্য, এগুলির পরিবর্তে বিভিন্ন বাণিজ্যিক শস্য উৎপাদিত হতে শুরু করে, যেগুলো বিদেশে আন্তর্জাতিক বাজারে যেগুলিকে রপ্তানি করা যায় বা সেখানে বিক্রি করা যায়। আন্তর্জাতিক পণ্য হিসেবে যে পণ্যগুলো উঠে আসে তার নাম হচ্ছে তামাক, চীনা বাদাম, ইক্ষু, চা, কফি, নীল। এই সমস্ত পণ্যগুলি, এগুলো সবই কৃষি পণ্য, কৃষি কাজের মাধ্যমে এগুলো উৎপাদিত হয়, কিন্তু এগুলো আন্তর্জাতিক বাজারে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে এখন ভারতের চাষিরা আর খাদ্যশস্য উৎপাদনটা কমিয়ে দিয়েছে, একেবারে করছে না তা নয়, কারণ নিজেদের তো খাদ্যশস্য গ্রহণ করতে হবে, তাই খাদ্যশস্য অল্প পরিমাণে উৎপাদন করছে, আর বেশি পরিমাণে উৎপাদন করতে থাকে এই কৃষিজ পণ্য। বলা যায় যে আবাদি উর্বর জমিগুলিকে তারা এই কৃষি পণ্য উৎপাদনের কাজে লাগায় এবং অনাবাদি জমিগুলিকে তারা খাদ্যশস্য উৎপাদনের কাজে ব্যবহার করে। তো এর ফলে এটা ছিল কৃষির বাণিজ্যিকীকরণ, মানে প্রচলিত কৃষি পণ্য উৎপাদনের পরিবর্তে বাণিজ্যিক শস্য উৎপাদন শুরু হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কৃষির বাণিজ্যিকীকরণ, এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন, কৃষির বাণিজ্যিকীকরণ। এর প্রভাব কি পড়ছে বাংলার গ্রামীণ অর্থনীতির উপরে? ব্যাপক প্রভাব পড়ছে। প্রভাবগুলো দেখো, আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য জীবন ও অর্থনীতির অবসান। এর আগে কি হয়েছিল? ইংরেজরা দেশে আসার আগে গ্রামের অর্থনীতি ছিল স্বয়ং সম্পূর্ণ, গ্রামগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ, এবং গ্রামের যে উৎপাদন হতো সেটা গ্রামের চাহিদা মেটাতে পারত, এবং গ্রামের চাহিদা ওই কৃষি ক্ষেত্র থেকে মেটানো সম্ভব ছিল। কিন্তু এখন এই কৃষি পণ্য পরিবর্তে এখানে বাণিজ্যিক শস্য উৎপাদনের ফলে গ্রামের যে চাহিদা সেটা আর কিন্তু মেটাতে পারছে না, বা গ্রামের যে অর্থনীতি সেটা ভেঙে পড়ছে, গ্রাম্য সমাজ ভেঙে পড়ছে। গ্রামের অর্থনীতি ভেঙে পড়লে কি হবে? গ্রামের সমাজও ভেঙে পড়ছে। এবং কি হচ্ছে যে দেশের বাইরের আন্তর্জাতিক বাজারের সাথে ভারতের এই কৃষকদের একটা যোগাযোগ স্থাপিত হচ্ছে, এবং ভারতের সাথে বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হচ্ছে, নতুন নতুন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হচ্ছে। এবং কৃষকরা এই আন্তর্জাতিক বাজারের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা চাষবাস করছে, অর্থাৎ তারা ফসল ফলাচ্ছে। আন্তর্জাতিক বাজারের তারা একটা অংশীদারে পরিণত হচ্ছে। বিভিন্ন দেশের যে চাহিদা রয়েছে কৃষি পণ্যের, সেই চাহিদার সাথে তাল মিলিয়ে তারা উৎপাদন করছে এবং আন্তর্জাতিক বাজারের একটা অংশীদার এবং শরিক হচ্ছে। তাই আন্তর্জাতিক চাহিদাটা কেমন তার উপর ভিত্তি করে তাদের উৎপাদন পরিচালিত হচ্ছে, এবং তাদের উৎপাদনটা হয়ে উঠছে একটা জাতীয় উৎপাদনে। ভারতের জাতীয় উৎপাদনে তারা অংশীদার হচ্ছে, এবং এই উৎপাদনের ভিতর দিয়ে যে কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে সেটা বিদেশের বাজারে নিয়ে যাওয়া হচ্ছে, এবং বিদেশের বাজারে দেখা যাচ্ছে যে ভারতীয় এই কৃষি পণ্যের, বিশেষ করে যেগুলো হচ্ছে বাণিজ্যিক শস্য,
তার চাহিদা দিনকে দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাই যে কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। যে জিনিসটার দাম স্থানীয় বাজারে 10 টাকা, সেটা বিদেশের বাজারে কিন্তু ডবল হয়ে যাবে। তাই এর ফলে কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে, এবং এই লাভের জন্য, এই বাড়তি অর্থের জন্য তারা প্রচলিত খাদ্যশস্য চাষের পরিমাণ কমিয়ে দিয়ে কৃষি পণ্য উৎপাদনের দিকে, বাণিজ্যিক শস্য উৎপাদনের দিকে তারা মনোনিবেশ করছে। এর ফলে কৃষিজ পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। যখন খাদ্যশস্যের উৎপাদন কমে যাচ্ছে, চাহিদা প্রচুর আছে কিন্তু চাহিদা অনুযায়ী খাদ্যশস্য উৎপাদন করছে না কৃষকরা, তারা বাণিজ্যিক শস্য উৎপাদন করছে। ফলে যে খাদ্যশস্য, সেই খাদ্যশস্যের দামটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং তার প্রভাব গিয়ে পড়ছে আবার ওই কৃষকদের উপরেই। এর ফলে অর্থাৎ কৃষির বাণিজ্যিকীকরণের ফলে প্রথম যে প্রভাব, সেটি কিন্তু কৃষিজ পণ্য, বিশেষ করে খাদ্যশস্যের দাম অনেকটাই বেড়ে যাচ্ছে। কৃষকরা আন্তর্জাতিক বাজারের অংশীদারে পরিণত হচ্ছে, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী তারা উৎপাদন করছে, এবং তাদের উৎপাদন হয়ে উঠছে একটা জাতীয় উৎপাদন। এখানে দেখো, ভারত থেকে এই বাণিজ্যিক পণ্য বিদেশে যে রপ্তানি হয়েছিল তার একটা সমীক্ষা, একটা হিসাব এখানে অল্প বিস্তর তুলে ধরছি। 1859 সালে ভারত থেকে যে বাণিজ্যিক শস্য বা বাণিজ্যিক পণ্য বিদেশে রপ্তানি করা হয় তার পরিমাণ ছিল 16 কোটি টাকা। এটি 20 বছর পর 1879 সালে এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 61 কোটি টাকা। এরও 20 বছর পর 1905 থেকে 6 সাল নাগাদ ভারত থেকে বিদেশে এই বাণিজ্যিক পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়ায় 166 কোটি টাকা। অর্থাৎ কি পরিমাণ বাণিজ্যিক পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে ভারত থেকে, এই হিসাবটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখো, ভারত থেকে এই বাণিজ্যিক শস্য বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করা হতো। যেমন ইংল্যান্ডে গম রপ্তানি করা হতো ভারত থেকে, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, এই সব দেশগুলিতে চাল রপ্তানি করা হতো। এগুলো ছিল, এগুলো ঠিক মানে বাণিজ্যিক পণ্য নয়। বাণিজ্যিক পণ্য হিসেবে কিন্তু নাম ছিল চীনে বাদাম, তামাক, ইক্ষু মানে আখ, চা, কফি এবং নীল। এই সমস্ত ছিল প্রধান আমদানি বা প্রধান রপ্তানিকারক কৃষিজ পণ্য। এবার আসি রেলপথের কথা। রেলপথ খুব ফ্যাক্টর। কৃষির বাণিজ্যিকীকরণে রেলপথের গুরুত্ব অপরিসীম। রেলপথের আবির্ভাব হয়েছিল বলেই গ্রাম বাংলার কৃষকরা রেলের মাধ্যমে তাদের কৃষিজ পণ্যগুলি বন্দরে পাঠাতে পেরেছিল, আর বন্দর থেকে এই কৃষিজ পণ্য বিদেশের বাজারে রপ্তানি করা সহজ হয়েছিল। তাই যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি না ঘটতো বা রেলপথের বিস্তার যদি না ঘটতো, তাহলে ভারতে এই কৃষির বাণিজ্যিকীকরণ হতো কিনা সন্দেহ। কৃষির বাণিজ্যিকীকরণের সম্ভব করে তুলেছিল এই রেলপথ। অল্প খরচে এবং অল্প সময়ে এই কৃষকদের উৎপাদিত বাণিজ্যিক শস্যগুলি বা বাণিজ্যিক পণ্যগুলি এই রেলের মাধ্যমে দ্রুত বন্দরে পৌঁছে যায়, এবং বন্দর থেকে জাহাজে করে এগুলো বিদেশের আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। ফলে কৃষির বাণিজ্যিকীকরণ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল এই রেলপথের আবির্ভাবের ফলে। আবার রেলপথের আবির্ভাবের ফলে এর কিছুটা নেতিবাচক প্রভাবও কিন্তু পড়েছিল। দেখো, রেলপথ আবিষ্কার ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের হাত ধরে যে শিল্প দ্রব্য, যে বস্ত্র উৎপাদিত হয়েছিল, সেগুলো আবার জাহাজে করে বন্দরে এসে এই রেলের মাধ্যমে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে, এবং মানুষ অল্প দামের জন্য এবং ভালো টেকসই এবং ভালো মসৃণতার জন্য মানুষ এই যন্ত্রে তৈরি হওয়া এই বস্ত্র তারা ব্যবহার করতে থাকে। ফলে এদেশের তাঁতি, যারা হাতে তৈরি করে কাপড় চোপড় তৈরি করত, তাদের জিনিসের চাহিদা কমতে থাকে, এবং একটা সময় এই কুটির শিল্প, তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়। অর্থাৎ ভারতের যে কুটির শিল্প তার ধ্বংস ঘটিয়েছিল কিন্তু এই রেলপথ। কারণ রেলের মাধ্যমে এই বিদেশি বস্ত্র ভারতের প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলি দখল করে নেয়, যার সাথে পাল্লা দিতে পারেনি ভারতের তাঁতিরা, ভারতের কুটির শিল্প। তাই কুটির শিল্প ধ্বংস হয়, এবং কুটির শিল্পে নিয়োজিত যে লক্ষ লক্ষ তাঁতি, প্রায় 80 লক্ষ, এই তাঁতিরা কর্মচ্যুত হয়ে পড়ে এবং জীবিকার সন্ধানে তারা কৃষি কাজে নিয়োজিত হয়, এবং কৃষির উপর একটা চাপ বাড়ে।
আগে কিছু সংখ্যক মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন, এখন আবার কিছু বাড়তি লোকের আগমন হয় এই কৃষির উপরে, ফলে জমির দাম কিন্তু বেড়ে যায়, কারণ জমির চাহিদা বেড়ে যায়। জমির এই চাহিদা বেড়ে যাওয়ার জন্য জমির দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, মূল্য বৃদ্ধি ঘটে, যার প্রভাব পড়ে গ্রামের অর্থনীতির উপর এবং গ্রামের অর্থনীতি ভেঙে তছনছ হয়ে যায়। এগুলোর ছিল। এছাড়া দেখো, এই বেশি পরিমাণে বাণিজ্যিক শস্য উৎপাদনের জন্য এই পাট, ইক্ষু, নীল, তামাক এইগুলো উৎপাদনের জন্য খাদ্য শস্য উৎপাদন করা, অর্থাৎ ধান গম উৎপাদন করার যে মানে প্রবণতা, সেটা কমে যায়, অর্থাৎ খাদ্যশস্য উৎপাদন অবহেলিত হয়। এর ফলে কি হয়, যে আগে কৃষকরা খাদ্য মজুত করে রাখতেন ভবিষ্যতের দিকে তাকিয়ে, দুর্ভিক্ষের সময় যাতে মোকাবিলা করা যায়, কারণ তখন দুর্ভিক্ষ প্রায় সময় লেগে থাকতো। এই দুর্ভিক্ষের মোকাবিলা করার জন্য তারা কৃষি মানে খাদ্যশস্য, কৃষিজ পণ্য, খাদ্যশস্য তারা মজুত করে রাখতেন। কিন্তু এখন যেহেতু বাণিজ্যিক শস্যের আমদানি হয়েছে এবং এই চাল গম রেলের মাধ্যমে দ্রুত বিদেশের বাজারে পাঠানো যায়, তাই তারা মানে কৃষকরা আর খাদ্য মজুত করে রাখছে না, তারা কিন্তু এগুলোকে বিক্রি করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, দুর্ভিক্ষের সময় খাদ্যের ঘাটতি, খাদ্যের আকাল দেখা দিচ্ছে এবং জিনিসপত্রের দাম তখন অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে খাদ্যশস্যের, এবং খাদ্যের অভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। ফলে কৃষির বাণিজ্যিকীকরণ কিন্তু একদিকে সর্বনাশ ডেকে এনেছিল গ্রাম বাংলার অর্থনীতিতে, কারণ কিছু চাষির হাতে হয়তো কিছু পয়সা বা বাড়তি পয়সা এসেছিল, কিন্তু অন্য দিক দিয়ে দেখলে তাদের কিন্তু বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে একটা সমীক্ষার কথা বলছি, একটা হিসাবের কথা বলছি। 1895 সালে বাণিজ্যিক শস্য বা বাণিজ্যিক কৃষিজ পণ্য উৎপাদন বেড়ে গিয়েছিল প্রায় 85%। সেখানে খাদ্যশস্য উৎপাদন বেড়েছিল মাত্র 7%। 7%। 85% কৃষিজ বাণিজ্যিক শস্য উৎপাদন বেড়ে গিয়েছিল, আর খাদ্যশস্যের উৎপাদন বেড়েছিল মাত্র 7%। এখন এই কৃষির বাণিজ্যিকীকরণের ফলে জমির উপর যেমন চাপ বাড়ে, জমির চাহিদা যেমন বাড়ে, জিনিসপত্রের দাম যেমন বেড়ে যায়, পাশাপাশি গ্রামে মহাজনী কারবারের আবির্ভাব ঘটে, সুদের ব্যবসার আবির্ভাব ঘটে, এবং এই মহাজনের এই কারবারে জালে আটকে পড়ে লক্ষ লক্ষ কৃষক। তাদের ভিটে মাটি বিক্রি করে এই মহাজনের টাকা তাদের শোধ করতে হয় এবং গ্রামের মানুষেরা ভিটে মাটি হারা হয়। মহাজনী কারবার, সুদের কারবারের আবির্ভাব ঘটছে এই কৃষির বাণিজ্যিকীকরণের হাত ধরে, এবং এর ফলে গ্রামের অর্থনীতি ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, গ্রামের স্বয়ং সম্পূর্ণ যে গ্রামীণ অর্থনীতি সেটা ভেঙে যাচ্ছে। তো এই ছিল কৃষির বাণিজ্যিকীকরণ, যেখানে প্রচলিত খাদ্যশস্যের পরিবর্তে কিছু বাণিজ্যিক পণ্য, বিশেষ করে ইক্ষু, তামাক, চা, কফি, নীল এইগুলো উৎপাদন করতে থাকে, এবং এর ফলে কৃষকরা আন্তর্জাতিক বাজারের অংশীদার হয় এবং তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিজেরা উৎপাদন করতে থাকে, তারা জাতীয় উৎপাদকে পরিণত হয়। এর ফলে কি হয়, কিছুটা লাভবান হলেও আক্ষরিক অর্থে এর নেতিবাচক প্রভাবটা ছিল অনেক বেশি। রেলপথের মধ্য দিয়েই এই বাণিজ্যিকীকরণ সম্ভব হয়, তবে রেলপথের হাত ধরেই কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, গ্রামের মানুষরা কর্মচ্যুত হয়ে পড়ে, তাঁতিরা কর্মচ্যুত হয়ে পড়ে, তারা কৃষিকাজে ভিড় করে এবং জমির দাম বাড়ে, জমির চাহিদা বেড়ে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়, মূল্য বৃদ্ধি ঘটে খাদ্যশস্যের। বাণিজ্যিক পণ্য উৎপাদন করতে গিয়ে খাদ্যশস্য উৎপাদন অবহেলিত হয়, দুর্ভিক্ষের সময় খাদ্যশস্যের আকাল দেখা দেয়, গ্রামে মহাজনী সুদের কারবারের রমরমা বৃদ্ধি পায়। কয়েকটি সমীক্ষা থেকেই আমরা জানতে পারি যে এই সময় বাণিজ্যিক পণ্য উৎপাদন অনেকটাই বেড়ে গিয়েছিল, প্রায় 85%। তা এই ছিল কৃষির বাণিজ্যিকীকরণ ও তার প্রভাব। এর যে উত্তর আছে সেই উত্তর নিয়ে, মানে এটাই উত্তর এবং এটাকে নোটস আকারে তোমরা কিভাবে লিখবে তার সেই অ্যানসার শিট নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করছি। কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ ভারতের গ্রামীণ জীবনকে কিভাবে প্রভাবিত করে? কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ গ্রামীণ ভারতের জীবনযাত্রার উপর গভীর সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনয়ন করে। স্বয়ংসম্পূর্ণ গ্রাম্য জীবন ও অর্থনীতির অবসান ঘটে এবং বাইরের জগতের সঙ্গে অর্থনৈতিক যোগসূত্র স্থাপিত হয়।
নতুন নতুন পণ্যদ্রব্য চাষবাসের সঙ্গে কৃষকদের জীবনেও নতুন পরিস্থিতির সূচনা হয় এবং প্রায় প্রত্যেক কৃষকই আন্তর্জাতিক বাণিজ্যিক বাজারের অংশীদারে পরিণত হয়। স্থানীয় চাহিদার পরিবর্তে আন্তর্জাতিক চাহিদার কথা মনে রেখে কৃষকগণ বিভিন্ন জাতীয় পণ্য উৎপাদন করতে শুরু করে। আন্তর্জাতিক বাজারের গতি প্রকৃতিও ভারতের অর্থনৈতিক অবস্থার উপর গভীর প্রভাব বিস্তার করে। প্যারা করে দেখো, সেকেন্ড প্যারা, পণ্যদ্রব্য বাণিজ্যিকীকরণের ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্যদ্রব্যের চাহিদা অনেকাংশে বৃদ্ধি পায়। কৃষি পণ্যের মূল্য ধীরে ধীরে বাড়তে থাকে। 1859 থেকে 60 খ্রিস্টাব্দে ভারতের বহির্বাণিজ্যের পরিমাণ ছিল 21 কোটি টাকা। 1879 থেকে 80-তে তার পরিমাণ হয় 61 কোটি টাকা এবং 1906 থেকে 1907 খ্রিস্টাব্দে তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 166 কোটি টাকায় পরিণত হয়। গম প্রধানত ইংল্যান্ডে রপ্তানি হতো, চাল রপ্তানি হতো পৃথিবীর অনেক দেশে, তার মধ্যে পূর্ব আফ্রিকা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকা প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রপ্তানি শস্যের মধ্যে তৈলবীজ খুব প্রাধান্য লাভ করে। নতুন নতুন দেশের সঙ্গে ভারতের বহির্বাণিজ্যের সম্পর্ক দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এর পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা। রেলপথ একদিকে যেমন ভারতের কৃষি পণ্য বাণিজ্যিকীকরণে সহায়তা করে, অপরদিকে তেমনি বাইরের দেশে যন্ত্রশিল্পে উৎপাদিত পণ্যদ্রব্য গ্রামে গ্রামে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে। গ্রাম্য জীবনের সমাজনীতি ও অর্থনীতির পরিবর্তনের ফলে স্থানীয় কারিগরদের পৃষ্ঠপোষকতার পরিবর্তে গ্রামের অধিবাসীরা এই সব শিল্পজাত দ্রব্য ক্রয় করতে শুরু করে। ফলে ভারতীয় কুটির শিল্প ধ্বংসোন্মুখ হয়ে পড়ে। কৃষি ও কুটির শিল্প যৌথভাবে গ্রামের অর্থনীতির ভিত্তি তৈরি করত, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরে এবং কুটির শিল্প অনাদৃত হতে শুরু করে। পৃষ্ঠপোষকতা ও স্থানীয় চাহিদা হ্রাস পেলে বহু কারিগরি জীবিকাচ্যুত হয়ে পড়ে এবং জীবন রক্ষার জন্য অন্য জীবিকা গ্রহণ করতে শুরু করে। তাদের মধ্যে অধিকাংশ অনন্য উপায় হয়ে কৃষিকার্যে আত্মনিয়োগ করে। ফলে জমির উপর নির্ভরশীল লোকের সংখ্যা বৃদ্ধি পায় এবং নতুন এক প্রকার সমস্যার সৃষ্টি করে। আবার অপরদিকে লাভজনক কৃষি পণ্যের উৎপাদনের দিকে বেশি গুরুত্ব দেওয়ায় ভারতের খাদ্যশস্যের উৎপাদন অবহেলিত হতে শুরু করে। তাছাড়া পূর্বে কৃষকগণ দুর্দিনের জন্য খাদ্য সঞ্চয় করে রাখত, কিন্তু দূর দূরান্ত অঞ্চলের সঙ্গে পরিচয় ও যোগসূত্র গড়ে ওঠার পর এই নীতির পরিবর্তন হয়। খাদ্যশস্য সঞ্চয় করে রাখার প্রবৃত্তি একেবারে নষ্ট হয়ে যায়। ফলে দুর্ভিক্ষ দেখা দিলে কৃষককুলই হতো আক্রমণের প্রধান লক্ষ্য। বারবার দুর্ভিক্ষ দেখা দিলেও এবং বারবার দুর্ভিক্ষে পীড়িত হলেও নগদ অর্থের লোভ সংবরণ করে খাদ্যশস্য সঞ্চয় করার প্রতি কৃষকগণ কখনো দৃষ্টি দেয়নি। সেজন্য দেখা যায় 1845 থেকে 1895 থেকে 96 খ্রিস্টাব্দের মধ্যে বাণিজ্যিক পণ্যের পরিমাণ 85% বৃদ্ধি পেয়েও খাদ্যশস্যের পরিমাণ বৃদ্ধি পায় মাত্র 7%। কিন্তু এই সময়ের মধ্যে নতুন আবাদি জমির পরিমাণ খুবই সামান্য বৃদ্ধি পায়। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে উন্নত এবং উর্বর জমিগুলিকে তারা বাণিজ্যিক শস্য উৎপাদনের জন্য নির্দিষ্ট করে রাখে। তাছাড়া বাণিজ্যিক শস্য উৎপাদনের আগ্রহ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের মহাজনদের ব্যবসা বহু গুণে বৃদ্ধি পায়। জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জমির মূল্যও বৃদ্ধি পায় এবং মহাজনগণ চড়া সুদে কৃষকদের অতিরিক্ত ঋণ দিতে সম্মত হয়। এই ছিল কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাব, বা গ্রাম বাংলার উপর কি প্রভাব পড়েছিল কৃষির বাণিজ্যিকীকরণ, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের এই পেপারটির যে টিকা প্রশ্ন, বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। মাত্র একটি কিংবা দুটি প্রশ্নের উত্তর আর বাকি আছে এবং সেই প্রশ্নের উত্তরটিও আমি আগামীকাল চ্যানেলে আপলোড করব। এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য যেসব বড় প্রশ্ন বা অন্যান্য পেপারগুলিতে যেসব প্রশ্ন রয়েছে তারও অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।